হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, আর আমরা চলে এসেছি আজকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে কনস্টিটিউশনের, যেখানে খুব ইম্পর্ট্যান্ট টপিক। দীর্ঘদিন ধরে ভারতবর্ষে এই টপিকটা নিয়ে সাম্প্রতিককালে বারবার খবরের শিরোনামে আসে ভারতবর্ষের নাগরিকত্ব ইস্যু। নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ, যেটা কনস্টিটিউশনের বিষয় এবং রোজকার আম নাগরিকের বিষয়। এমনই একটা বিষয় যেটা সিভিল সার্ভেন্টদের তো জানা উচিতই, কারণ তার এলাকার মধ্যে কে নাগরিক নয়, তার এই নির্বাচনে যেমন সুবিধা হবে, কাকে ফ্যাসিলিটি দিতে হবে, কাকে ফ্যাসিলিটি দিতে হবে না। এবং আমাদের ইন্টারনাল থ্রেট বলতে পারো, কিংবা আমাদের যারা সাধারণ মানুষ, যারা দেশের সাধারণ নাগরিক, তারা আমরা এই নাগরিকত্বের জন্য কি কি সুবিধা পেতে পারি, বা আমাদের কি কি দরজা খুলে যাচ্ছে, সেই জিনিস জানার জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট এবং তার সমস্ত রকম আঙ্গিক একটু ছোট করে দেখে নেওয়া বা বুঝে নেওয়া দরকার। চলো আজকে আমরা কথা না বাড়ি সেশন শুরু করে দিই, যেখানে আমরা পড়ব ভারতবর্ষের নাগরিকত্ব বা সিটিজেনশিপ। এই ইন্ডিয়ান সিটিজেনশিপ ভারতবর্ষের সংবিধানের এই চ্যাপ্টারটা পার্টিকুলারলি 2 নম্বর পার্টে রয়েছে, অর্থাৎ পার্ট 2 এর বিষয়বস্তু। পার্ট 2 এর বিষয়বস্তু কত নম্বর আর্টিকেল? আর্টিকেল বা সংবিধানের ধারা যাকে বলে, আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে রয়েছে। আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে রয়েছে নাগরিকত্ব বিষয়টা। এবার চলো আমরা দ্রুত এক ঝলকে বোঝার চেষ্টা করব যে নাগরিকত্ব বিষয়টা কি। সিটিজেনশিপ বা নাগরিকত্ব এই বিষয়টা যদি বুঝতে হয়, তাহলে গল্পের ছলে বরং সেটা বোঝা অনেক ভালো হবে। কেন? ধরে নাও এটা তোমার জায়গা। এবার এই তোমার এই জায়গাতে বা তোমার এই বাড়ির যে এলাকাটা, সেখানে তুমি এবং তোমার পরিবারের লোকজন থাকছো, খুব ভালো কথা, সাধারণভাবেই তুমি থাকছো, তোমার মালিকানা, তোমার এলাকা। এবার তোমার এই বাড়িতে তোমার কোনো যদি আত্মীয় এসে এখানে থাকে, ঘুরতে আসে না লোকের বাড়িতে লোক, সেও থাকতে পারে, কদিন ঘুরে আবার চলে যাবে। কিন্তু এই বাড়ির মধ্যে সমস্ত রকম যে অধিকার, সুযোগ, সুবিধা, এই যে অতিথি যিনি আসেন, তিনি কিছুদিনের যখন আসেন তিনি যে কিছু পান না তা নয়, বাদবাকি সমস্ত সুবিধাই কি তিনি পাবেন? নিশ্চয়ই না। তার মানে তিনি শুধুমাত্র একজন ঘুরতে আসা অতিথি। আবার অনেক সময় তো এরকমও হয় যে দেখা যায় যে বাড়ির এলাকার মধ্যে অনেক সময় শত্রু পক্ষও ঢুকে যেতে পারে। সুতরাং একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমার যে এলাকা, সেই এলাকায় সাধারণভাবেই বেশ কিছু লোকজন থাকবে যারা হবে স্থায়ী বাসিন্দা। আর এক ধরনের বাসিন্দা থাকবে যে বাসিন্দারা স্থায়ী নয়, তারা কিছুদিনের জন্য আসছে। এদেরকে আমরা অ্যালিয়েন বলতে পারি। এই অ্যালিয়েন 2 রকমের হয়, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, আর এনিমি শত্রুপূর্ণ। শত্রুপূর্ণ যারা বাসিন্দা হবে তারা কি এখানে বসবাস করতে পারবে? তাহলে বুঝতে হবে তারা হয় কোনো দুষ্টু কাজ করার জন্য এখানে আসছে। বন্ধুত্বপূর্ণ বা যারা আত্মীয় স্বজন লোকজন, তারা ঘুরতে আসতেই পারে উইথ লিমিটেশন। তারা নিশ্চয়ই সেখানে আনন্দ উৎসব করে আবার বাড়ি চলে যাবে, তাদের এলাকায় চলে যাবে। তো মূল যে ফান্ডা, মূল যে আনন্দ উৎসব যা সবসময়ের জন্য থাকবে, তুমি উপুর হয়ে শোবে না চিত হয়ে সরবে তোমার বাড়িতে, তোমার ঘরে, এই যে সমস্ত রকম বেসিক ফ্যাসিলিটিস, সমস্ত কিছু এখানকার স্থায়ী নাগরিকদের জন্য, স্থায়ী বাসিন্দাদের জন্য আছে। একেই আমরা ঘুরিয়ে বলছি নাগরিকত্ব। সহজ ভাষায় বললাম, একটু এবার আইনের মারপ্যাঁচা ভাষায় বলার চেষ্টা করি সহজভাবে জিনিসটা কি। এর অনেক মারপ্যাঁচ রয়েছে, সেটা ছোট্ট একটা সেশনে বলা খুবই মুশকিল। তার কারণ এই সেশনটা যদি নাগরিকত্ব বিষয়টা যখন সিভিল সার্ভিসে যখন আমি ক্লাসে পড়েই থাকি, তো ন্যাচারালি তার জন্য আমি মোটামুটি সময় নেই থেকে 5 থেকে 6 ঘন্টা, মানে 2 থেকে 3টে ক্লাস নিতেই হয়, 2 ঘন্টা 3 ঘন্টা করে। 7 ঘন্টা 8 ঘন্টা চলে যেতে পারে যদি প্রশ্নোত্তর পর্ব বোথ ওয়ে ট্রাফিকিং চলে আসে ছাত্র এবং শিক্ষকের মধ্যে। কিন্তু আমি এখানে যেহেতু তোমাদের সময় নষ্ট অনেকটাই হয়ে যায়, ছোট্ট করে তোমাদের ভিডিওর মধ্যে আমি বলার চেষ্টা করি, যেখানে আমি ছোট্ট করে এই বিষয়টাকে একটুখানি যতখানি পারা যায় ক্লিয়ার করে দিতে পারি।
সিটিজেনশিপ আসলে এমন একটা বিষয়বস্তু, নাগরিকত্ব এমন একটা বিষয়বস্তু যেটা আসলে প্রত্যেক সাধারণ মানুষ এবং তার সঙ্গে সে যে দেশে বসবাস করছে, যে রাষ্ট্রে বসবাস করছে, এই দুয়ের মধ্যে সম্পর্কটা কি রকম হবে তাকে নির্ধারণ করে দেয়। আমার সঙ্গে আমার দেশের সম্পর্ক কি? আমার দেশ ইন্ডিয়া, আমি অর্ণব শর্মা, আমাদের দুজনের সম্পর্ক কি? আমি ইন্ডিয়ান সিটিজেন, আমার আইডেন্টিটি আমি ভারতবর্ষের নাগরিক। অর্থাৎ আমি এবং আমার দেশের মধ্যে সম্পর্ক কি, যে সূত্রে বাঁধা রয়েছে, সেটা হচ্ছে নাগরিকত্ব। এর দ্বারা আমরা কি পেয়ে থাকছি? এর দ্বারা আমরা পেয়ে থাকছি সম্পূর্ণ সামাজিক, সিভিল এবং পলিটিক্যাল রাইটগুলো, সমস্ত রাজনৈতিক এবং সামাজিক, সেটা অর্থনৈতিক হতে পারে, সেটা ইমোশনাল হতে পারে, সেটা সোসাইটির মধ্যে যাবতীয় যেসব আঙ্গিক হয়, সমস্ত ফেসিলিটি, সমস্ত অধিকারই কিন্তু আমি এই নাগরিকত্বের দ্বারা পেয়ে থাকি। এবং এই যে যখন সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবো, তখন আমি সুযোগটা পাওয়ার যোগ্য কি যোগ্য নই, আমি ভারতবর্ষের নাগরিক হব কি হব না, এটা ডিসাইড করবে কে? আমি। হ্যাঁ, প্রকারান্তরে আমি। কেন? তার কারণ আমরা ওই আগের ক্লাসগুলোতে পড়েছিলাম না, প্রিয়াম্বল, সেখানে প্রথমে একটা ওয়ার্ড ছিল উইথ দ্য পিপল। আমরা ছিলাম কি? অথরিটি, সোর্স। দেশ যারা চালাচ্ছে তাদেরকে আনছি এই সাধারণ মানুষ। যদি গণতান্ত্রিক দেশ করতে হয় তো তাহলে সেই আমাদের ভোটের দ্বারাই যারা সরকারে আসছে, তারা আসলে পার্লামেন্টে বসে, আইনসভাতে বসে আইন কানুন বানাবে, যে সময়ের যে 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 চাকা ঘুরছে সমান তালে, এবং আমাদের ভারতবর্ষ যে বিশাল বড় দেশ, তার আশপাশে অনেক রকম সমস্যা রয়েছে। যেমন কয়েকদিন আগে বাংলাদেশ ইস্যু, এখনো দীর্ঘদিন ধরে বেশ কিছু বাংলাদেশের লোকজন ভারতবর্ষে ঢুকে পড়ে যায় বলে সমস্যা দেখা দেয়। পাকিস্তান ইস্যু রয়েছে, আফগানিস্তান ইস্যু রয়েছে, নেপাল ইস্যু রয়েছে, কিংবা মায়ানমার ইস্যু রয়েছে, কিংবা শ্রীলঙ্কা থেকে সমস্যা আগে একটা কালে ছিল। বেশ কিছু লোকজন যেখানে অত্যাচারিত হয়, অত্যাচারিত হচ্ছে, তারা নিপীড়িত হচ্ছে, তারা অনেক সময় ভারতবর্ষে ঢুকে পড়ে। কিন্তু এইখানে ঢুকে পড়ছে তারা ইল্লিগালি, তারা যদি ঢুকে পড়ে তাদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে কি যাবে না, কি উপায় থাকবে কি থাকবে না, তাহলে দেশের সরকার ঠিক করবে, আর দেশের সরকারটা ঠিক হচ্ছে আমাদের দ্বারা। সুতরাং প্রকারান্তরে আমরাই ঠিক করছি, কিন্তু আমরা ঠিক করছি না, আমাদের দ্বারা নিয়োজিত সদস্যরা করছে। অর্থাৎ আমাদের জন্য এই সমস্ত রকম নাগরিকত্ব বিষয়টাকে যারা মেনটেন করবেন, পর্যবেক্ষণ করবেন এবং আইন আনতে পারেন এই বিষয়গুলোতে, এটা কে? এটা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট ক্যান ডিসাইড, পার্লামেন্ট ক্যান মেক লস অন সিটিজেনশিপ। এই পার্লামেন্টকে এই পাওয়ারটা কত নম্বর আর্টিকেল দিচ্ছে? পার্লামেন্টকে, আমি বলছি বলে করবে না পার্লামেন্ট, পার্লামেন্টকে এই অধিকারটা দেওয়া হয়েছে। কে দিচ্ছে? আর্টিকেল 11 দিচ্ছে। অর্থাৎ যেটা বলছিলাম যে ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 5 থেকে 11 মধ্যে পার্ট 2 নম্বর অংশের মধ্যে নাগরিকত্ব বিষয়টা রয়েছে। সেখানে নাগরিক ভারতবর্ষের কে হবেন আর কে নয়, সেইটা ডিসাইড করবে পার্লামেন্ট, অ্যান্ড পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার বাই দ্য আর্টিকেল 11। ক্লিয়ার এইটুকু? এবং বাদ বাকি বিষয়টা বলে দিলাম যে পার্ট 2 এর মধ্যে অন্তর্গত। তার মানে প্রথমে যেটা বোঝার চেষ্টা করলাম যে নাগরিকত্ব বিষয়টা আসলে কি, বলতে পারো এক কথায় যে সিটিজেনশিপ ইজ নাথিং বাট দ্য রিলেশনশিপ বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল। ওকে, চলো এবার যারা নাগরিক, যারা সিটিজেন হয় এবং যারা নাগরিক নয়, নন সিটিজেন যারা, এদের মধ্যে ফারাকটা কি? দেখো বেশ কিছু ফারাক আছে। যারা নাগরিক তাদের সমস্ত রকম অধিকার আছে, যাকে আমরা বলি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। অল রাইটস দে হ্যাভ, সমস্ত অধিকার আছে। আমরা এই ফান্ডামেন্টাল রাইটটাই পরের পার্টে পড়ব, পরের দিনকে। পার্ট 3 এর মধ্যে রয়েছে আর্টিকেল 12 থেকে 35 মধ্যে।
এটা আমরা পড়ব। তার মানে সমস্ত রকম ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ এই দেশে যে থেকে যাবেও, দেখো যখন দেশ ভাগ হচ্ছিল 1947 সালে এবং দেশ ভাগের মারফত নতুন দুখানা দেশের উৎপত্তি হলো, পাকিস্তান আর ইন্ডিয়া, সেই সময় কিন্তু আসলে যে কারা হিন্দুস্তানে থেকে যাবে কারা পাকিস্তানে চলে যাবে এটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। আমরা কিন্তু কাউকে যেতে বলিনি, অনেকে পবিত্র ভূমি, ঈশ্বরের ভূমি বলে তারা বেরিয়ে গেছে, যারা মুসলিম ঘেঁষা লোকজন, গোড়া মুসলিম ঘেঁষা লোকজন বলা যায়, কারণ ভারতবর্ষের বুকে পাকিস্তানের থেকে বেশি এখনো মুসলিম ভাই বোনেরা থাকেন। সুতরাং শুধুমাত্র সাম্প্রদায়িকতা করে বেশ কিছু উগ্রবাদী লোকজন তারা এই দেশ থেকে, এবং ইংরেজদের সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি, কোথাও কোথাও ইন্ধন যুগী যে সবটা মিলিয়ে হয়েছে সময়ের দাবিতে, হোয়াট এভার। আমি যেটা বলতে চাইছিলাম যে 1947 সালের নিরিখে যদি দেখা যায়, তাহলে এ দেশে লোকজন থেকে যাবে, তারা যে এদিক ওদিক করে পালিয়ে বেড়াবে না। যেমন তুমি ধরো এখনো দেখতে পাও বেশ কিছু বাংলাদেশের লোকজন অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। রোহিঙ্গা ইস্যু তোমরা কিছুদিন আগেই দেখেছো, বেশ কিছু লোকজন পালিয়ে চলে এসছে মায়ানমার থেকে। তার মানে তারা নিশ্চয়ই কোনো ফ্যাসিলিটিস পায়নি, বেঁচে থাকার জন্য ন্যূনতম যে যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার, অধিকার থাকা দরকার, সেগুলো তারা পায়নি, তাই বলে তারা পালিয়ে এসছে, অন্য জায়গায় চলে গেছে। সেইগুলোকেই ফান্ডামেন্টাল রাইট বলে। তো সমস্ত রকম ফান্ডামেন্টাল রাইট যেগুলো আমাদের সংবিধানে রয়েছে, সমস্ত কিছুই কিন্তু পেয়ে থাকে নাগরিকরা, আমাদের দেশের নাগরিকরা। কিন্তু লিমিটেড কিছু ফান্ডামেন্টাল রাইট নন সিটিজেনরা পায়, তারা সমস্ত রকম অধিকার পায় না। স্বাভাবিকভাবেই তোমার বাড়িতে তুমি যখন তখন বাবা মার ঘরে ঢুকে পড়বে না, তোমার ঘরে ঢুকে পড়বে, উপর হয়ে শোবে না চিত হয়ে শোবে, আজকে জল আগে খাবে না ভাত আগে খাবে, সেটা তুমি ঠিক করবে। তোমার একটা ফ্লেক্সিবিলিটি রয়েছে তোমার বাড়িতে। এবার তোমার বাড়িতে যদি কোনো একটি আত্মীয় স্বজন আসেন, তিনিও ফ্রি, তাকেও আদর যত্ন করা হবে। পুরোপুরি কি আর সেই ব্যাপারটা আসে যেটা নিজের বাড়িতে সম্ভব, নিজের ঘরে সম্ভব, নিজের বাথরুমে সম্ভব, নিজের বিছানায় সম্ভব ঘুমানোর সময়, যে আমি এদিক ওদিক কাত হয়ে কি হয় শোবো, ওটা অন্য জায়গায় সম্ভব হয় না। সুতরাং একই রকমভাবে যারা নন সিটিজেন তাদের পক্ষেও সমস্ত রকম ফান্ডামেন্টাল রাইট এনজয় করা সম্ভব নয়। তারা শুধুমাত্র কিছু কিছু জিনিস পেয়ে থাকতে পারে, কিছু কিছু বিশেষ বিশেষ আর্টিকেল তারা পেয়ে থাকতে পারে, যেটা তাদের অধিকারের মধ্যে পড়ে। বাদ বাকি সবটাই কিন্তু পুরোটাই পেয়ে থাকে শুধুমাত্র সিটিজেনরাই। দ্বিতীয় কথা খুব ইম্পর্টেন্ট, ভারতবর্ষের নাগরিক যদি তুমি হয়ে থাকো, তাহলেই যেমন ফান্ডামেন্টাল রাইট তুমি পাচ্ছ, এমনই তুমি তোমার এই দেশকে পরিচালনা করার যে মহা অস্ত্র তোমার হাতে রয়েছে, ভোট দেওয়ার ক্ষমতা। গণতান্ত্রিক দেশ, ভোট দিতে পারছ, ভোটে দাঁড়াতেও পারছো, চাকরির পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছ, বড় বড় যেসব পোস্ট রয়েছে কনস্টিটিউশনাল পোস্ট, মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, বড় বড় পদ, সবটাতেই কিন্তু ভারতীয় না হলে করা যাবে না, যে কোনো রকম পদ। সুতরাং যখন আজকে বড় বড় পদের ব্যাপার আসবে, হাই অফিস এলিজিবিলিটি আসবে, চাকরি বাকরির ব্যাপার আসবে, তখন ইউ হ্যাভ টু বি অ্যান ইন্ডিয়ান, এইটা। এবং পলিটিক্যাল রাইটস, অর্থাৎ ভোট দেওয়া এবং ভোটে দাঁড়ানো, দুই ক্ষেত্রেই কিন্তু ইন্ডিয়ান নাগরিক না হলে হতে পারবে না। তুমি ভাবতে পারছো যে তোমার পাড়ার আজকে যদি কাউন্সিলর পাকিস্তানের কোনো লোক হয়, তুমি মেনে নেবে? নিশ্চয়ই নয়। তো সুতরাং ভাই, তোমাকে সমস্ত রকম ভাবে দেশের যে মূল শিরদাঁড়া, দেখো আমরা আগের দিন পড়েছিলাম কি, পড়েছিলাম ইউনিয়ন অ্যান্ড ইটস স্টেটস, অর্থাৎ ভারতবর্ষ জিনিসটা কি, তার মূল ভূখণ্ড বলতে কি বোঝায় সেটা পড়েছিলাম। আজকে আমরা কি পড়ছি? আজকে আমরা পড়ছি নাগরিক। অর্থাৎ প্রথমে আমরা আগের দিন স্থানটা দেখেছিলাম, দেশ বলতে কি বোঝাচ্ছে। তারপরের দিনকে আমরা পড়ছি কি, এই দেশে কারা থাকবে, কারা থাকছে, তাদেরকে আইডেন্টিফাই করছি। এরপরের দিন কি পড়বো, এই যারা থাকছে তারা কিভাবে থাকবে, কি কি তাদের ফেসিলিটিসগুলো আছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস আমরা পড়বো। দেখো সংবিধান যখন চ্যাপ্টারগুলোকে পরপর পরপর রাখা হচ্ছে, যেটা আমরা পড়তে চলেছি প্রতিটা ক্লাসে, সেখানে দেখো সুন্দর করে কিন্তু একটা চুলের বিনুনি বানানো হয়েছে, একটা শেকল বাঁধা হয়েছে, যে নিয়মটা তোমার আমার সাধারণ মানুষের ইন্ডিয়াকে স্ট্রং রাখার জন্য করা হয়েছে। সুন্দরভাবে বুদ্ধি করে আমাদের এই কনস্টিটিউশনাল ফ্রেমাররা এটা বানিয়ে গেছিলেন। এনিওয়ে, কিন্তু যারা বিদেশি লোকজন, যারা নন সিটিজেন, তারা কিন্তু আর যাই হোক পলিটিক্যাল রাইট কোনো রকমভাবে এনজয় করতে পারেন না। সুতরাং বেসিক পার্থক্য এইগুলো একটা সিটিজেন এবং একটা নন সিটিজেনের মধ্যে। এর পরের পয়েন্ট যদি আমরা দেখি, যে সিটিজেনশিপ বিষয়টা যেটা বললাম পার্ট 2 বিষয়বস্তু আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে রয়েছে, তাহলে প্রত্যেকটা আর্টিকেলে কি কি বিষয় রয়েছে?
প্রতিটা আর্টিকেলে আসলে অনেক মারপ্যাচ রয়েছে, সাব আর্টিকেল রয়েছে, বেয়ার অ্যাক্টস রয়েছে, কেস স্টাডি তো থাকেই। কিন্তু সেই বিস্তারিত আলোচনা করাটা এই ইউটিউবে সেশনে করা খুব মুশকিল ছোট সময়ের মধ্যে। বাট আমি আবার বলছি, সহজ করে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা এক ঝলকে বিষয়গুলোকে মাথার মধ্যে বসিয়ে নিতে পারো। কি জিনিস? আর্টিকেল 5 কি বলছে? আর্টিকেল 5 বলছে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। যখন সংবিধান চালু হচ্ছে, সংবিধান চালু হচ্ছে কবে? 1950 সালে 26শে জানুয়ারি। গৃহীত কবে হচ্ছে? 49 সালে 26শে নভেম্বর। অর্থাৎ ওই সময় দাঁড়িয়ে কারা নাগরিক কারা নাগরিক নয়, কারণ তাকেই দেখো 48 সাল থেকে 48 সালে দেশ স্বাধীন হয়েছে, সংবিধানকে আমরা চালু করছি 1950 সালে এসে। তাহলে এই মাঝের সময়তে ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলা চলছে, দেশ ভাগাভাগি, অনেক লোকজন এই দিক থেকে এদিক, ওদিক থেকে এদিক, এদিক ওদিক হচ্ছে, দাঙ্গা, খুন জখম, মারপিট, রেপ, অনেক কাণ্ড ঘটছে, দেশ ভাগের যন্ত্রণা রয়েছে, তোমার নিজের ভিটেমাটি ছেড়ে চলে আসতে হবে অন্য জায়গায়, যন্ত্রণাগুলো রয়েছে। কিন্তু এই মাঝের সময়তে তো কিছু লোক গেছে, কিছু লোক এসছে, আবার কিছু লোক গিয়ে ফিরে এসছে, এই কাণ্ডগুলো হয়েছে, ঠিক আছে? তো এই সময়টার মধ্যে কারা ভারতবর্ষের নাগরিক এটা তো আগে ডিফাইন করা দরকার। তার জন্য আর্টিকেল 5 রয়েছে, নাম্বার 1। পরের যে আর্টিকেল, আর্টিকেল 6, এখানে কি বলছে? রাইটস অফ মাইগ্রেন্টস ফ্রম পাকিস্তান। অর্থাৎ যারা পাকিস্তান থেকে এদেশে এসছে তারা কিভাবে নাগরিকত্ব পাবে, কারণ তখন তারা নাগরিক ছিল না, সেই মুহূর্তে দাঁড়িয়ে কমেন্সমেন্টের সময় তারা তো নাগরিক ছিল না, তাহলে তারা কি করে নাগরিকত্ব পাবে, অধিকার পাবে? তাহলে সেই বিষয়টা আর্টিকেল 6 রয়েছে, ঠিক আছে? আবার যারা মনে করো পাকিস্তানে গেছিল কিন্তু তারা আবার ফিরে চলে এসছে, মানে প্রথম ভেবেছিল যে ঠিক আছে জিন্দাবাদ বলে চলে গেছিল দিকে পাকিস্তানে গিয়ে, তখন দেখছে না এ তো আমার শেকড় নয়, ওখানে গেলেও গোলমাল হচ্ছে, মুশকিল, স্বাভাবিক। 100-200 বছর পেরিয়ে যে যার বাপ দাদা ঠাকুর দাদা সবাই যে বাড়িতে রয়েছে, যে মাটির তাদের জন্ম কর্ম, যদি এখন শুধুমাত্র রাজনৈতিক একটা প্রভোকেশনে ফাঁদে পা দিয়ে চলে যায়, যার পর সেখানকার পরিবেশ পরিচিতি, পাহাড় পর্বত নদীনালা, ইকোনমি সমস্ত কিছুতে মানানসই জীবন যদি না করিয়ে উঠতে পারে, এবং সেই সময় যখন যাচ্ছে তখন দেশভাগের যে যন্ত্রণা, সেই পরিস্থিতিতে, সেই রাজনৈতিক ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলছি, তখন তারা সমস্ত কিছুভাবে তাল মিলিয়ে যেতে পারেনি, তারা ফিরে আসছিল। যারা যখন গেছিল, যারা যখন ফিরে আসছে, তাদেরকে আবার নতুন করে কি করতে হবে? রাখতে হবে, বাট উইথ কন্ডিশন। কন্ডিশন অ্যাপ্লাই রয়েছে, শর্তাধীনভাবে রাখতে হবে, কন্ডিশনাল ওয়েতে। মুচলেখা দিয়ে আসতে হবে যে না তুমি বারবার করে দিকে যাবে না, তাহলে না হলে তো পরবর্তীকালে আবার টেরর ইস্যু হয়ে আসতে পারে, যাচ্ছে আস্তে আস্তে আস্তে। তো তাদের বিষয়টা আবার রয়েছে আর্টিকেল 7 মধ্যে, এটাও ক্লিয়ার। আর্টিকেল 8 কি রয়েছে? রাইটস অফ ইন্ডিয়ানস অ্যাব্রড। অর্থাৎ ভারতের যারা বাইরে যাচ্ছে, কোনো কাজের নিরিখেই যাচ্ছে, পড়াশোনার জন্য যাচ্ছে, তাদের কি কি অধিকার থাকবে, সেটা আর্টিকেল 8 বিষয়বস্তু। তার মানে এটা শুধুমাত্র তখনকার বিষয় নয়, এটা এখনকারও বিষয়, চলবে। আর্টিকেল 9 কি রয়েছে? পারসনস ভলান্টারিলি অ্যাকোয়ারিং ফরেন সিটিজেন। এটা খুব মুশকিলের বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়। পারসনস ভলান্টারিলি অ্যাকোয়ারিং ফরেন সিটিজেন, যদি কোনো ব্যক্তি কোনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে নেয়, এমনিতেই নেয়, ভলান্টারিলি যদি নিয়ে নেয়, অর্জন করে নেয়, তার কি হবে? আর কিছুই হবে না, সে আর ইন্ডিয়ান নাগরিক থাকবে। মানে নো ডুয়াল সিটিজেনশিপ। ভারতবর্ষে কোনো রকমভাবেই নাগরিকত্ব নেই, শুধুমাত্র রয়েছে এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে। তার কারণ এটাও তাকিয়ে দেখো, আমরা যে প্রিয়াম্বল পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম ফ্যাটার্নিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি শব্দগুলো ছিল আমাদের মূল আইডিয়াল কনসেপ্টটাই ছিল এটা, মেন ফিলোসফি ছিল এটা, যে না আমাদের দেশের মধ্যে আর বাংলা পক্ষ, বিহার পক্ষ বা মারাঠা পক্ষ এইসব
থাকবে, ঠিক আছে, কিন্তু আফটার অল আমরা কিন্তু ইন্ডিয়ান। কারণ আমাদের এই নিজেদের মধ্যে যদি গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যায়, তাহলে আবার সেই ইংরেজদের মতো কোনো বিদেশি শক্তি উকি মারবে, দেশ আবার মুশকিল হয়ে যাবে। সুতরাং সেটা আইনের দ্বারাই কিন্তু কোনো রকমভাবে করতে দেওয়া যাবে না। সুতরাং আজকে যদি কোনো রকমভাবে কোনো সিস্টেম করাপ্টেড হয়ে যায়, তাহলে সিস্টেমই সেই করাপশনকে দূর করতে পারে। তোমরা যারা স্বপ্ন দেখছো সিভিল সার্ভেন্ট হবে, তোমরাই পারো দেশকে নতুন করে গড়ে তুলতে। কারণ তোমাদের কাছে এই আলটিমেট সুপ্রিম পাওয়ার দেওয়া আছে কনস্টিটিউশন, যাকে ঠিকঠাক করে যদি ফুলফিল করা যায়, তার দেখানোর রাস্তা যদি মেনটেন করা যায়, তাহলেই কিন্তু কোনো সমস্যা হবে না। তত বেশি করে নাগরিকরা এই সংবিধানকে বেশি করে বুঝবে, সংবিধানের মার প্যাচকে বুঝবে, তত বেশি করে তার নিজের অধিকার, তার নিজের সমস্যাগুলোকে তারা তাড়াতে পারবে। এবং যারা দুর্নীতিগ্রস্ত লোকজন, যারা ক্ষমতায় আসীন হচ্ছেন, তাদের সমস্যা বাড়বে। তার কারণ আইনের মারপ্যাচ বুঝছো, তার কারণ তোমাকে বারবার করে হ্যারাস করার জায়গা তৈরি। সবাই যদি এক থাকে, ইউনিটি থাকে, তবেই কিন্তু ইন্টিগ্রেশনের থাকলে দেশ আরো এগিয়ে যাবে। তো এইটাই বলেছে যে ভাই আমরা কোনো রকমভাবেই দ্বি নাগরিকত্বকে প্রমোট করব না, তার জন্য আমরা মারাঠি হই, আমরা তামিল হই, আমরা আসামি হই, বাঙালি হই, যাই হই না কেন, আমরা আফটার অল ইন্ডিয়ান। আর্টিকেল 10 কি বলছে? আর্টিকেল 10 বলছে কনস্টিটিউয়েন্স অফ রাইট। তোমার যে অধিকার, তুমি যে ভারতবর্ষের নাগরিক, কতক্ষণ তুমি ফুলফিল করতে পারো। আগেই কি বলা হয়েছিল? আগেই বলা হয়েছিল যে আর্টিকেল 11 বলে দিচ্ছে যে পার্লামেন্ট ক্যান মেক ল অন সিটিজেনশিপ। পার্লামেন্টের কাছে ক্ষমতা দেওয়া আছে যে কাউকে নাগরিকত্ব দেবে অথবা কারো নাগরিকত্ব কেড়ে নেবে। তার মানে তুমি নাগরিকত্ব থাকবে কি থাকবে না, তোমার নাগরিকত্ব কন্টিনিউ থাকবে কি থাকবে না, তার জন্য তো একটা অধিকার থাকবে। সেটাও কিন্তু তোমাকে দিচ্ছে কে? আর্টিকেল 10। তাকেই দেখো, আর্টিকেল 9, 10, 11 সব কানেক্টেড। আবার যারা পুরনো লোকজন, তাদের আইডেন্টিটি দরকার, তাদের জন্য আবার 5, 6, 7 কানেক্টেড। মানে একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেল কানেক্টেড। এবার ভাবো, এর মধ্যে যদি আমরা আরেকটু সাব আর্টিকেলগুলো ভালো করে পড়ে নিই, আরেকটু বিয়ার অ্যাক্টসগুলো পড়ে নিই, আরেকটু কেস স্টাডিগুলো পড়ি, আরও বিষয়টা খুলতাই হয়ে যেত। ঠিক আছে? তো এইরকম করেই কিন্তু ধীরে 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 জিনিসগুলোকে কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। মূলত সিভিল সার্ভিসের জন্য তাই ডিমান্ড করে। এনিওয়ে, আমরা যদি আরেকটু এগিয়ে যাই অ্যানালিসিসের দিকে, যে সাংবিধানিক প্রতিবিধানগুলো কি আছে বা কনস্টিটিউশনাল প্রভিশনসগুলো কি আছে, ওই কমেন্সমেন্টের সময় যেটা বলছিলাম, যখন আর কি 47 সালের গল্প যখন চালু হচ্ছিল সংবিধান, সেই সময় এই 5, 6, 7 গল্পগুলো কি, এগুলো যদি একটু বুঝতে হয় তাহলে কি কি জিনিস বুঝবো। কারা ভারতবর্ষের নাগরিক তখন থাকবে? বলছে সিটিজেনশিপ কারা পাবে তখন সেই সময় কমেন্সমেন্টে? বলছে যারা ভারতবর্ষে নর্মালি ডমিসিল ছিল, মানে বাসিন্দা ছিল। মাথায় মধ্যে রাখতে হবে এটা 47 সাল থেকে 50 সালের গল্প বলছে। এবার এই ট্রানজিশনের মধ্যে ভারতবর্ষ বলতে যা ভারতবর্ষ বোঝে তা কিন্তু থাকছে না। কারণ কমেন্সমেন্টের সময় ভারতবর্ষের সংবিধান তখন আসেনি। তার আগে সংবিধান বলতে মানতাম আমরা একটাকেই, সেটা কি মনে করে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947 অনুযায়ী কি বলেছিল, যে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 দ্বারা কি বলেছিল, যে যতক্ষণ না ভারত তার নিজের সংবিধান চালু করতে পারছে ততক্ষণ মানতে হবে একটা আইনকে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এবং এই অ্যাক্ট অনুযায়ী যদি মানতেই হয়, তাহলে তখন ইন্ডিয়া বলতে কাকে বোঝানো হয়? তখন ইন্ডিয়া বলতে কি বোঝানো হয়? ব্রিটিশ ইন্ডিয়া। তার মানে ভেবে দেখো, পরবর্তীকালে 50 সালের দাঁড়িয়ে যদি ভাবা যায়, 47 সালের পরবর্তীকালে যদি ভাবা যায় যে হ্যাঁ নতুন দেশ তৈরি হয়ে গেছে, পাকিস্তান ইন্ডিয়া হয়ে গেছে, খুব ভালো কথা। কিন্তু তৎকালীন সময়তে, অর্থাৎ যখন বলা হচ্ছে যে নর্মাল ডোমিসাইল, যারা পাকিস্তানের মধ্যে থাকতো তারা যদি এইদিকে চলে আসে দেশভাগের পর, তারাও ইন্ডিয়ান হিসাবে পরিচিতি পেয়ে যাবে সেই সময় দাঁড়িয়ে আর্টিকেল 5 অনুযায়ী। তার কারণ তারা মূল ইন্ডিয়ার লোক ছিল। বোঝা গেল? বর্ন ইন ইন্ডিয়া, স্বাভাবিকভাবেই যদি তারা ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকে, অথবা তার বাবা মা জন্মগ্রহণ করে থাকে, অথবা তার গ্র্যান্ড প্যারেন্টস, তার ঠাকুরদা যদি জন্মগ্রহণ করে থাকে, তখন সমস্যা নেই। ইদার প্যারেন্ট বলেছে যে কোনো একজন, অর্ডিনারিলি রেসিডেন্টস ইন ইন্ডিয়া ফর 5 years বিফোর কমেন্সমেন্ট। অর্থাৎ
যখন 26শে জানুয়ারি 1950 সালে নিজের সংবিধান চালু হচ্ছে, তার ঠিক 5 বছর ধরেও যদি কেউ ইন্ডিয়াতে বসবাস করে থাকতো, তাহলেও তাকে নর্মালি বা অর্ডিনারিলি সাধারণ ভারতবর্ষের নাগরিক হিসাবে বা রেসিডেন্স হিসাবেই কাউন্ট। এই যে 6, 5, 7 যে আর্টিকেলের যে ব্যাখ্যাটা, এটা ছোট করে বলা যেতে পারে এই কনসেপ্ট। নেক্সট, মোডস অফ অ্যাকোয়ারিং ইন্ডিয়ান সিটিজেনশিপ। ভারতবর্ষের নাগরিকত্ব কিভাবে গ্রহণ করা যায় বা অর্জন করা যায়? আমরা নাগরিকত্ব কি করে অর্জন করতে পারি? আমি কি করে অর্জন করেছি? ওই জন্মে অর্জন করে নিয়েছি, বাই বার্থ। কারণ আমার বাপ মা তস্য তাতস্য সবাই ইন্ডিয়ান, সুতরাং আমরা বাই বার্থ নাগরিকত্ব পেয়ে গেছি, আমার রক্তে ইন্ডিয়ান রক্ত রয়েছে। 2, বাই বার্থ ভারতবর্ষে জন্মগ্রহণ করে। বাই ডিসেন্ট মানে বাই ব্লাড, যে আমার রক্তের মধ্যে ইন্ডিয়ান রয়েছে, বংশ পরম্পরায় রক্ত রয়েছে, মানে আমার পূর্বপুরুষদের মধ্যে কেউ না কেউ ইন্ডিয়ান, এই জন্য। বাই রেজিস্ট্রেশন, তার মানে যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে এখানে একটা প্যাঁচ বুঝতে হবে, যেটা আম জনতার লোকজন খুব ভালোভাবে ফলো করবে না। দেখো, আমি বললাম ফার্স্টেই, যদি অ্যাকোয়ার্ডিং বা অর্জন করতে হয় ভারতবর্ষের নাগরিকত্বকে, তাহলে মূলত 5টা উপায় আছে, এবং এরকম করেই লোকজন পড়ায় যে 5টা উপায় আছে: বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, বাই ইনকর্পোরেশন। আমি এরকমভাবে বললাম না, আমি করে বললাম সাধারণভাবে জন্মালেও হবে, রক্ত থাকলেও হবে, মানে বাবা মা কারো যদি রক্ত থাকে তাহলেও হবে, মানে ব্লাড কানেকশন থাকলেই হবে, এবার প্যাচটা বোঝো। বাই রেজিস্ট্রেশন মানে, আফটারঅল যাই হোক, তিনি ভারতবর্ষের মধ্যেকার লোক নন, তিনি আউটসাইড ইন্ডিয়ান, তিনি আউটসাইডার। তিনি এই আউটসাইডার ইন্ডিয়াতে আসতে চাইছে, মানে তিনি রেজিস্ট্রেশনের মারফত ভারতের নাগরিকত্ব অর্জন করার চেষ্টা করছেন। একই রকম ব্যাপারটা কিন্তু হবে ন্যাচারালাইজেশনের ক্ষেত্রেও, তিনি আউটসাইডারের জন্য হচ্ছে। ইনকর্পোরেশন অফ টেরিটরি, এক্ষেত্রেও তাই। তার মানে এইগুলোতে পরবর্তীকালে মারপ্যাচ থাকবে আরো বেশি করে। তাহলে বেসিক নিয়মটা কি? বেসিক নিয়মটা হচ্ছে, ভারতবর্ষের নাগরিকত্ব পেতে গেলে 5টা উপায় রয়েছে: বাই বার্থ, বাই ডিসেন্ট মানে বাই ব্লাড কানেকশন, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, বাই ইনকর্পোরেশন। ঠিক আছে। নেক্সট, যদি ভারতবর্ষের নাগরিকত্ব কেউ হারিয়ে ফেলে, লস করে সিটিজেনশিপ, তাহলে কি হবে? হারাবে সে। আইন কি বলছে? 1905 সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী বলা হচ্ছে 3টে উপায়ে নাগরিকত্ব তারা হারাতে পারে। 1, রিনাউন্সিয়েশন, এর মানে কি? ভলান্টারিলি অ্যাক্ট বাই সিটিজেন। যদি ভারতবর্ষের কোনো নাগরিক, ধরো আমি স্বেচ্ছায় যদি আজকে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে নিই, তাহলে অটোমেটিক আমার দেশের নাগরিকত্ব গণ হয়ে যায়। তার মানে আমি যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করি, তাহলে আমারটা চলে যাচ্ছে। এটা হচ্ছে অটোমেটিক ব্যাপার, রিনাউন্সিয়েশন বলা। 2, টার্মিনেশন, ইফ অ্যাকোয়ার সিটিজেনশিপ টু অ্যানাদার কান্ট্রি। এটাও তাই, যে আমি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে নিই, তাহলেও আমারটা টার্মিনেট হয়ে যায়, একই ব্যাপার। কিন্তু স্যার পার্থক্যটা কি? স্যার এটা টেম্পোরারি বেসিসে হয়ে থাকে। অবজার্ভ করা হয় যে তুমি তোমার দেশে কি ফিরে আসবে, মানে ছেলে রাগ করে শ্বশুরবাড়ি চলে গেছে, বলছে আর কি আমি আর ফিরবো না। বাবা বলছে তুই দেখে নে, ফিরতেও পারিস, না হলে পুরোপুরি চলে যাবে। আর দেখা যায় যে ছেলে যদি খুব বেগরবাই করে, যা ত্যায্যপুত্র করলাম, ডিপ্রাইভেশন, কম্পালসারি, পার্মানেন্টলি টার্মিনেট করে দেবে, এটাকে বলা হচ্ছে ডিপ্রাইভেশন। কম্পালসারি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গ্রাউন্ডস লাইক ফ্রড, ডিসলয়ালটি এটসেট্রা। দেখো, আমাদের প্রবিধান দেয়া আছে সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী, যদি কোনো ফ্রড কেস হয়, ডিসলয়ালটি হয়, তাহলে কিন্তু এসবের নিরিখে কাউকে নাগরিকত্ব হারাতেও পারে। এরপরও মজার বিষয়, আমাদের দেশের দুর্নীতির পাহাড় নয়, পর্বত নয়, কোন দিন আকাশ ভেঙে পড়বে, এত দুর্নীতি। এনিওয়ে, দুর্নীতি মুক্ত দেশের একটাই রাস্তা, এইগুলোকে ইমপ্লিমেন্ট করা। এনিওয়ে, তর্ক সমালোচনার বিষয় সেগুলোতে অন্য কোনো প্রসঙ্গ আলোচনা করা যেতে পারে। যাই হোক,
নেক্সট আর একটা বিষয়, সেটা হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, ওসিআই বলা হয়। এর আগে একটা জিনিস ছিল, একে বলা হতো পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন, আর শর্টে বলা হতো পিআইও। পিআইও বা ওসিআই এই জিনিসটা আসলে কি, একরকম ভাবে বলতে পারো প্রক্সি ডুয়াল সিটিজেনশিপ। আমাদের দেশে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নেই, প্রক্সলি রয়েছে। কেন প্রক্সি কেস কেন রয়েছে? এটা হয়েছে এই কারণেই, যখন ভারতবর্ষে পোখরান টেস্ট হয়েছিল সেই সময় আমেরিকা সেই প্রচণ্ড তার রোষা নল তাকিয়ে দিয়েছিল যে ভারতবর্ষ কোনো রকমভাবে পরমাণু বিস্ফোরণ করছে, পৃথিবীকে নষ্ট করে দেবে বলে হ্যান ত্যান। কিন্তু আমাদের দেশকে তো শক্তিশালী করতেই হতো, না হলে হতো না। নাহলে তো আজকের দেশে আমাদেরকে যে সাহস বল পাচ্ছি সেই সময় তো না হলে হতো না। তো সেই সময় ভারতবর্ষের অর্থনীতি কিন্তু বেশ গোলমেলে হয়ে গেছে, তো সারা বিশ্বের অর্থনীতির ক্ষেত্রে সেই নিরিখে। কিন্তু ভারতবর্ষের অর্থনীতি টিকিয়ে দিয়েছিল তারা হচ্ছে যারা ভারতবর্ষের বাইরে যেসব লোকজন আছে, যারা ভারতীয় অরিজিন, যারা ভারতীয় বংশোদ্ভূত লোকজন, তারা ভারতবর্ষকে যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকায় এই দেশ বেঁচে গেছে। সুতরাং তখন মনে হলো যে ভাই নিজের শেকর তো নিজেরই হয়, তাহলে সেই ঘরের বাইরে যেসব লোকজন কাজের জন্য হোক বা যেখানেই হোক যারা থাকছেন, তারা যদি দেশকে ফিরিয়ে নিয়ে আসে, দেশে যদি চলে আসে, তাহলে তো দেশ আরো বেশি করে শক্তিশালী হবে। সেটা বিজ্ঞানের দিকে হোক, সেটা ব্যবসার দিকে হোক, সেটা রাজনীতির দিকে হোক। ভারতবর্ষের বংশোদ্ভূত যেসব লোকজন সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, তারা যদি নিজের দেশে ফিরে আসে, তাহলে নিজের ঘরেই শক্ত হবে, শক্তিশালী হয়ে যাবে। সেই নিরিখে প্রথমে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন একটা স্পেশাল প্রভিশনস করা হয়েছে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা জানি সেই এরও সময়তে একটা এনআরআই বলে শব্দ আছে, নন রেসিডেন্টস অফ ইন্ডিয়া, প্রবাসী ভারতীয়, যেটা 9th জানুয়ারি পালন করা হয়। গান্ধীজি ফিরে এসেছিল, মনে পড়ে, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। আরো কিছু সুবিধা দিয়ে এই পার্সন অফ ইন্ডিয়া অরিজিনটা করা হয়েছিল। আরো পরবর্তীকালে 2005 সালে আরেকটা অ্যামেন্ডমেন্টের দ্বারা, ওই সিএএ যাকে বলা হয়, তার দ্বারা পিআইওটাকে ক্যান্সেল করে দিয়ে আনা হলো ওসিআই বা ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। এর মানে কি? এর মানে হচ্ছে এই লোকজন ইন্ডিয়ার বাইরে থাকেন, কিন্তু তাদের অরিজিন ইন্ডিয়ার থেকে ছিল কোনো এককালে, তারা যদি ভারতবর্ষে আসেন তাহলে তাদেরকে কিন্তু আর ভিসা লাগবে না, তাদের ভিসা ফ্রি ট্রাভেল হয়ে যাবে, তাদের সমস্ত ইকোনমিক রাইট থাকবে। কিন্তু শুধুমাত্র এগ্রিকালচারাল ল্যান্ড তারা কিনতে পারবেন, তারা হোটেল করতে পারবেন বা অন্য কোনো কিছু করতে পারবেন, ইকোনমিকে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কারণ এখান থেকে ইকোনমি জেনারেট হবে। কিন্তু শুধুমাত্র তুমি যেহেতু ভারতবর্ষের পুরোপুরি বাস করছো না, সেই নিরিখে তুমি ভারতবর্ষের কোনো কৃষি জমি কিনতে পারবে না, এটাই শুধু ব্যতীত রয়েছে। মানে ফান্ডামেন্টাল জায়গাটা শুধু আটকে রেখে দেওয়া হয়েছে, বাদ বাকি কোনো সমস্যা নেই। নো পলিটিক্যাল রাইট, কোনো রকমভাবে তুমি ভোট দিতে পারবে না, কোনো রকমভাবে কোনো সাংবিধানিক পদে তুমি থাকতেও পারবে না। বাদ বাকি সমস্ত ফ্যাসিলিটিস অ্যাজ ইন্ডিয়ান সিটিজেনশিপের মতোই কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ প্রকারান্তরে আমরা নো ডুয়াল সিটিজেনশিপ যে কনসেপ্ট, তাকে সেখানে স্টিক করে রইলাম। বরং যারা ভারতবর্ষের অরিজিনাল লোকজন, এখন কোনো কারণে তারা হয়তো যুগ যুগান্তর ধরে অন্য দেশে রয়েছেন, তাদেরকে আমরা ফিরিয়ে আনার জন্য কত সুবিধা দিচ্ছি, বা তাদের থেকে বেশ কিছু সুবিধা নেওয়ার জন্য এই সুযুক্ত এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে। এবার ধরো এই লোকগুলোই যদি আজকে দেশে ফিরে আসতে চায়, তাদেরকে নানা রকম উপায় দিতে হবে। এই উপায়গুলোর জন্যই কিন্তু বাবা ওই কথাগুলো লেখা ছিল, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, বাই ইনকর্পোরেশন অফ। মানে এই যে কথাগুলো কাদের জন্য? যারা ইন্ডিয়ার বাইরে থাকে। ধরো তোমার বাচ্চা বাইরে দেশে জন্মগ্রহণ করেছে, কারণ তুমি হয়ে গেল ইঞ্জিনিয়ার, অথবা তুমি ভারতীয়, তোমার ওয়াইফও ভারতীয়, অথবা তোমার হাজব্যান্ড ভারতীয়, হোয়াট এভার, দুজনের মধ্যে কেউ একজন হয়তো ভারতীয় হবে। তাদের ক্ষেত্রেও তুমি চাইছো যে তোমার সন্তান ইন্ডিয়ান নাগরিকত্ব পাই, বাইরের দেশের নাগরিকত্ব না নিক, সেক্ষেত্রেও রেজিস্ট্রেশন করার দরকার পড়বে। ওই যে বললাম না, অনেক অনেক সাবক্লসগুলো রয়েছে, বিআরএক্সগুলো রয়েছে, সেই জিনিসগুলো এর মধ্যে ইনক্লুডেড। বেশ,
বা সরকার দেখা গেলো কারোর আচার আচরণ দেখে, কারণ সে দেখা গেলো ভারতবর্ষে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে থাকছে, ভারতের নাগরিকের জন্য সেবা করছে এবং নিজেকে সে ভারতীয় বলেই ফিল করছে একরকম ভাবে, তখন ভারতবর্ষের সরকার তাকে বলা হয় এমএইচএ, হোম মিনিস্ট্রি, তাকে কি করে দেয়, নাগরিকত্ব দিয়ে দেয়। যেমন মাদার টেরেসা পেয়েছিলেন ভারতের নাগরিকত্ব, অনেক সময় ন্যাচারালাইজেশনের মাধ্যমে তিনি পেয়েছিলেন মাদার টেরেসা। এই উপায়গুলো রয়েছে ফর অ্যাকোয়ারিং ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে। তো এই বিষয়টা এটাই। বাট ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস বলে রাখি, কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, যে তারাই এই জিনিসটা পাবেন যেখানে যেখানে ভারতবর্ষের এই যে স্পেশাল যে সুবিধাটা আছে, এটা যদি অন্য যে দেশে সুবিধাটা আছে সেখান থেকে এই সুবিধাটার দ্বারা এটা কিন্তু লেনদেন হবে। মানে কথাই বলি, ধরো ইন্ডিয়া হচ্ছে এ কান্ট্রি, যেখানে নাগরিকত্ব অর্জন করার উপায়টার নাম হচ্ছে ন্যাচারালাইজেশন, ঠিক। ধরে নাও বি কান্ট্রি, আর ধরে নাও সি কান্ট্রি। ধরে নাও বি কান্ট্রিতে ন্যাচারালাইজেশন উপায়টা নেই, মানে ওখানকে নাগরিকত্ব নিতে গেলে এই ন্যাচারালাইজেশনের মাধ্যমে হবে না, সুতরাং এখান থেকে লোক এখানে দেয়া নেওয়া করা যাবে না। সিতে আছে ন্যাচারালাইজেশন উপায়টা, তার মানে সি দেশের কোনো নাগরিক ইন্ডিয়াতে এসে বাই ন্যাচারালাইজেশন নাগরিকত্ব পেতে পারে, আবার ইন্ডিয়ার কোনো লোক সি দেশে গিয়ে বাই ন্যাচারালাইজেশন উপায়তে ওখানকার নাগরিকত্ব পেতে পারে। মানে লেনদেন সম্ভব। মানে কি, জনসংখ্যার একটা সময় লিমিট করতেও হবে, তাই জন্য এই উপায়গুলো রাখা আছে। তো কি করে হারাতে পারে, লস কি করে সেটা বুঝিয়ে দিলাম, ঠিক। ওভারসিজ সিটিজেনশিপটাও আমাদের পরিষ্কার করে বোঝা গেল। এবার চলে আসি একটা সমস্যা, সেটা হচ্ছে 2019 সালের সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে নিয়ে বিস্তর জল ঘোলা চলেছে এবং এখনো হচ্ছে। এনআরসি ইস্যু কিংবা আরেকটা এই সমস্যাগুলো হচ্ছে, তার জন্য সন্ধিক্ষণে আরেকটা গল্প লুকিয়ে থাকে, সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে আসাম অ্যাকর্ড। আসাম অ্যাকর্ডটা হচ্ছে যে ভারতবর্ষের পূর্বাঞ্চলীয় যে ম্যাপ, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে মেঘালয়া, এটা হচ্ছে আসাম। তো 1970-এর দশকে যখন এই সময় বাংলাদেশে সেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে ইস্যু টার্মোইল চলছে, তখন তো এই বাংলাদেশে ভাষাকে কেন্দ্র করে প্রচুর লড়াই মারপিট, প্রচুর বাঙালি মানুষজন, বাঙালি মা বোনেরা রেপড, মারার, খুন, লোকজনকে নিপীড়ন করা হচ্ছিল বাই পশ্চিমী পাকিস্তানের লোকজন। তো সেই সময় প্রচুর মানুষজন পালিয়ে বেড়াচ্ছিল, এই ইতিহাস তোমরা সবাই জানো। সেই নিরিখে প্রচুর পরিমাণে বাংলাদেশি আইনের মধ্যে প্রবেশ করেছে, এবং যেই প্রবেশ করেছে তারা প্রত্যেকেই বাঁচার তাগিদে করেছে। এবং সেই সময় ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধীর সরকার চলছে, এবং দেখা যাচ্ছে যে 80-র দশকে প্রায় 10 বছর পর সমস্যা দেখা দিচ্ছে কি, যে আসামের যে স্থানীয় কালচার সংস্কৃতি সেইগুলোই নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ এত ব্যাপক পরিমাণে বাঙালি কালচার নাকি চলে এসছে। তো আসামের যারা খোদ ওখানকার লোকজন, আসামের গণপরিষদের ছাত্রছাত্রী, আসাম সংসদের লোকজন, তারা বলছে যে আমাদের আসামের কালচার তো কোনো রকমভাবে নষ্ট করা যাবে না, কারণ না হলে এক অদ্ভুত বাঙালি মিশ্রিত কালচার আসছে এবং বিশেষ করে সেটা প্রভাবিত হচ্ছে, আসামের কালচারকে নষ্ট হয়ে যাচ্ছে, তার রক্ষা করতে হবে। কারণ তখনও ট্রেসপাস কোনো না কোনোভাবে হয়েই যাচ্ছে, কারণ তোমরা জানো যে বাংলাদেশের সাথে ভারতবর্ষের বিশাল বড় একটা বাউন্ডারি লাইন কিন্তু এখানে রয়েছে। সেই নিরিখেই 1985 সালে এক আইন করা হয়েছিল আসাম অ্যাকর্ড, যেখানে বলা হয়েছিল যে এই 1971 সালের একটা নির্দিষ্ট দিনের আগে পরে ঠিক করা হবে যে কারা লিগালি ঢুকছে আর কারা ইলিগালি ঢুকছে, এই নিরিখে ওকেই আসাম অ্যাকর্ড বলা হয়। এবং তারপরও সমস্যা যেয়ে থাকে, এবং তার জন্য দেখা যায় যে যখন মায়ানমারে রোহিঙ্গা ইস্যু হয় বা তার পরবর্তীকালেও বেশ কিছু লোকজন ভারতবর্ষে ইললিগালি ঢুকছে, যাকে সোকল্ড একটা পপুলার ওয়ার্ড এসেছিল কোট আনকোট, যাকে বলা হচ্ছিল ঘুষপেটিয়া। তো এই ঘুষপেটিয়া লোকজন অর্থাৎ অনুপ্রবেশকারী, রাদার ইললিগাল বা বেআইনি অনুপ্রবেশকারীদেরকে আইডেন্টিফাই করার জন্য, যাতে ভারতবর্ষের সমস্যাগুলো না হয়, সেই জন্য নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য নতুন করে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে। সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সালে। এবং সেখানে বলা হয়েছিল যারা পার্টিকুলারলি ইললিগাল মাইগ্রেন্ট তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং যেসব হিন্দু, বিশেষ করে যারা হিন্দু লোকজন কিংবা
শিখ কিংবা বুদ্ধিস্ট কিংবা জায়েন্টস কিংবা পার্সিস কিংবা খ্রিস্টিয়ান ইভেন যারা অন্যান্য দেশগুলোতে নিপীড়িত হচ্ছে, বিশেষ আফগানিস্তান কিংবা বাংলাদেশ কিংবা পাকিস্তানে যদি নিপীড়িত হয়ে থাকে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দিয়ে দিতে হবে। এবার এখানে একটা বিতর্কের কারণ এসেছিল এই কারণেই, তাহলে এত হিন্দু বা তার ঘেঁষা যে সম্প্রদায়ের লোকজন ধর্মগুলো রয়েছে তাকে তুমি এন্ট্রি দিচ্ছ বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে, কারণ তারা নিপীড়িত হচ্ছে বলছো, কারণ তারা ওই দেশের সংখ্যা লঘু। ওয়াই নট? এটাকে নিয়ে বড় কন্ট্রোভার্সির ইস্যু হয়, ডিবেট চলে, কারণ আমাদের দেশে যেহেতু প্রিয়াম্বেলে বা ফাইনাল রাইটে আছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, কিন্তু আবার ইকুয়ালিটি, যে দেশের তো সমস্ত নাগরিকই হয়, তার জন্য সংখ্যালঘু কেন? কিন্তু যুক্তি যা এসছে সেটা হচ্ছে যেহেতু এই হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জায়ন, পার্সিস এবং খ্রিস্টিয়ানরা এরা এই সব দেশগুলোতে এতটাই সংখ্যালঘু, এতটাই নিপীড়িত, তাদেরকে বরং আশ্রয় না দিলে সারা বিশ্বের কে দেবে? কারণ ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু মুসলিম শাসিত দেশ রয়েছে যেখানে তারা আশ্রয় নিতে পারে, কারণ ভারতবর্ষের একটা ক্যাপাসিটি রয়েছে কতখানি নাগরিক ধরতে রাখতে পারবে, কারণ জমি তো আর বড় হবে না, লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো ছিল, এটাকে নিয়ে বড় সড়ো বিতর্কের কিন্তু দানা বেঁধেছিল। ঠিক, তো ওভারঅল আমরা আজকে এই সেশনে কি কি জিনিস দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এটাই যে সিটিজেনশিপ মানে কি? লিগাল মেম্বারশিপ অফ এ স্টেট। দেশে লিগাল মেম্বারশিপ, তুমি আইনি সদস্য কিনা সেই দেশের, তার পরিচয়পত্রটাই হচ্ছে সিটিজেনশিপ, নাম্বার 1। নাম্বার 2, এই সিটিজেনশিপ বিষয়টা কত নম্বর পার্টের বিষয়? আর্টিকেল 5 থেকে 11-র বিষয়। কিন্তু যেহেতু আর্টিকেল 11-তে বলে দেওয়া আছে পার্লামেন্ট ক্যান ডিসাইড whether you are Indian or not, এই জিনিসটার জন্য অ্যামেন্ডমেন্ট, এই সিটিজেনশিপ অ্যাক্ট আনতে হবে, কারণ পার্লামেন্ট আইন তৈরি করতে পারে। এই জন্য 1955 সালে প্রথম আইনটা এসেছিল এবং তারপরে বারবার করে অ্যামেন্ডমেন্ট করতে আজকে 2019 সালেও অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসছে পরিস্থিতি, স্থানকাল, পাত্র অনুযায়ী। অ্যাকুইজিশন অ্যান্ড লস ওয়েল ডিফাইন্ড, যে কারা ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন করতে পারে আর কারা পারবে না, কাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, সেটা ঠিকঠাক করে উল্লেখ করা আছে এর মধ্যে, বা এই আইনগুলোর মধ্যে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলোর মধ্যে। এছাড়াও এই যে বর্তমানে এই এনআরসি বা সিএএ কিংবা ওসিআই বা পিআইওর মতো ইস্যুগুলো বা এনআরসির মতো ইস্যুগুলো কিন্তু আমরা আজকের সেশনে দেখে নিতে পারলাম, যেখানে পরিষ্কারভাবে বুঝলাম যে অনেকটা এই ওসিআইটা প্রক্সি সিটিজেন হিসাবে খানিকটা কাজ করে, বাট এটা পুরোপুরি সিটিজেন নয়। ঠিক, তাহলে আমরা ভারতবর্ষের যারা নাগরিকরা, যারা দেশের জন্য লড়াই করছি, নিজের স্বপ্নের জন্য লড়াই করছি, তার একটাই উদ্দেশ্য, ওই যে ফ্র্যাটার্নিটি, ইউনিটি, ইন্টিগ্রিটি, এক দেশ, এক হয়ে থাকা, দেশকে এবং নিজেকে এগিয়ে। তো তোমরাও লড়তে থাকো, পথে থাকো, স্বপ্ন দেখো, এবং স্বপ্নটা শুধু দেখলে চলবে না, তার জন্য আজকে যদি রাখলাম, পরের দিন পরে দেখা হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।